অনেক মানুষ ভাবে প্রতারণা মানে শুধু মিথ্যা বলা, কিন্তু না। প্রতারণা অনেক সময় শুরু হয় তুলনা থেকে। একজন মানুষ যখন নিজের ঘরের আলোকে ছোট মনে করতে শুরু করে আর বাইরের চাকচিক্যকে জীবন ভেবে ভুল করে, তখনই ধ্বংসের দরজা খুলে যায়। মানুষের জীবনে দারিদ্র্য সবসময় সর্বনাশ ডেকে আনে না, বরং অনেক সময় সর্বনাশ ডেকে আনে অসন্তুষ্টি, অহংকার আর ভুল মানুষের উপর ভরসা। আজ থেকে বহু শতাব্দী আগে আনাতোলিয়ার অন্তঃপুরে পাহাড় আর ধুলোমাখা বাণিজ্য পথের মাঝখানে ছিল এক ছোট্ট তুর্কি জনপদ, ইলদার উপত্যকা। শীতকালে সেখানে কুয়াশা নামত নীরব শকুনের মতো, গ্রীষ্মে বাতাস বয়ে আনত উটের ঘণ্টার শব্দ আর দূর দেশ থেকে আসা কারাভানের খবর। সেই জনপদেই বাস করত এক যুবক, তুঘ্রিল আরসাল। পেশায় সে ছিল লোহাগার। তার হাতের ঘামে তলোয়ারের ধার জাগত, অশ্বের নাল বাঁধা হতো আর কৃষকের ভাঙা যন্ত্র নতুন প্রাণ পেত। কিন্তু তার নিজের ঘরে সোনা ছিল না, জমির পাহাড় ছিল না, ক্ষমতার দাপট ছিল না। ছিল শুধু একজোড়া পরিশ্রমী হাত, নির্লোভ মন আর স্বভাবের ভিতরে অদ্ভুত এক নীরব সততা। তার স্ত্রী ছিল আইবিকে খাতুন, নামের মতোই সুন্দরী। ফর্সা গায়ের রং নয়, বরং চোখের ভিতরে ছিল তীক্ষ্ণ আগুন, যে আগুন প্রেমও দিতে পারে আবার ঘরও জ্বালিয়ে দিতে পারে। বিয়ের প্রথম দিকে আইবিকে তুঘ্রিলকে সম্মান করত, কারণ সে দেখেছিল মানুষটা গরিব হলেও নিচু নয়, অল্পে চললেও কারো কাছে হাত পাততে জানে না। কিন্তু ধীরে ধীরে সেই সম্মানের জায়গা দখল করে নিল অসন্তোষ। তুঘ্রিলের ছোট্ট ঘরটা ছিল পাহাড়ের ঢালে, কাদামাটি আর কাঠের দেওয়াল, সামনে এক টুকরো উঠোন, পাশে ডুমুর গাছ। সকালে তুঘ্রিল লোহা পেটাত, সন্ধ্যায় বাড়ি ফিরত ক্লান্ত শরীরে। তার মা ইলবেরা আনা বয়সের ভারে নুয়ে পড়েছিলেন, তাই আইবিকেই ঘর সামলাতে হতো। কিন্তু আইবিকের মনে এক ধরনের খচখচানি ছিল সবসময়। জনপদের ধনী ঘরের মেয়েদের সে দেখত, কারো হাতে রূপার বালা, কারো কানে ঝুমকা, কারোর জন্য আলাদা দাসী পানি এনে দেয়। আর সে দিন শেষে তার স্বামী ফিরছে কয়লার দাগ মাখা মুখ নিয়ে। একদিন সন্ধ্যায় তুঘ্রিল ঘরে ঢুকতেই দেখল আইবিকে উঠোনে বসে আছে মুখ গোমড়া করে। তুঘ্রিল ধীরে বলল, আইবিকে, আজ বাজারে ভালো দাম পেয়েছি, ভাবছি শীতের আগে তোমার জন্য পশমি ওড়না কিনব। আইবিকে শীতল গলায় বলল, ওড়না দিয়ে কি জীবন বদলায়? তুঘ্রিল থমকে গেল। জীবন বদলাতে সময় লাগে, আমি চেষ্টা তো করছি। আইবিকে তীক্ষ্ণ চোখে তাকালো। চেষ্টা? কতদিন ধরে এই কথা শুনছি। চেষ্টা দিয়ে কি সবার ঘরে রুটি আসে? চেষ্টা দিয়ে কি মেয়েদের গলায় রূপা ঝোলে? তুঘ্রিল চুপ করে রইল। সে জানত উত্তর দিলেই আগুন বাড়বে, কিন্তু আইবিকে থামল না। আমি কি স্বপ্ন দেখার অধিকার রাখি না? আমি কি সারা জীবন ধোঁয়ার ঘরে টুকরো টুকরো আশা নিয়ে বাঁচব? তুঘ্রিল শুধু বলল, অভাব লজ্জার নয় আইবিকে, হারাম পথে স্বস্তি খোঁজা লজ্জার। আইবিকে মুচকি হেসে উঠল। সে হাসিতে প্রেম ছিল না, ব্যঙ্গ ছিল। যার থলিতে কিছু নেই সে সবচেয়ে বেশি মর্যাদার কথা বলে। সেই রাতেই তুঘ্রিল প্রথম বুঝল, তার ঘরে অভাব আগে ছিল, এবার অবিশ্বাস ঢুকছে। কয়েক সপ্তাহ পর ইলদার উপত্যকায় এলো এক বড় কারাভান। পূর্ব দিক থেকে আসা রেশম, আতর, নীল পাথর, দামি কাপড়, শুষ্ক ফল সব নিয়ে এসেছিল তারা। কারাভানের নেতা ছিল এক চতুর, ধনী, মসৃণভাষী ব্যবসায়ী কর্কুত বেগ। কর্কুত বেগের পোশাকে ছিল দামি পশমের কিনারা, আঙুলে পাথর বসানো আংটি, কথায় অদ্ভুত মায়া। সে খুব দ্রুত বুঝে ফেলল এই জনপদে কাকে কিভাবে প্রভাবিত করতে হয়। একদিন আইবিকে শস্য কিনতে গিয়েছিল, সেখানেই প্রথম কর্কুত তাকে দেখে। সে এমনভাবে তাকালো যেন বহুদিনের পরিচিত কাউকে চিনে ফেলেছে। খাতুন, আপনার এই উপত্যকায় আকাশও কি এত সুন্দর, নাকি শুধু আজকেই সূর্য দয়ালু? আইবিকে চমকে তাকালো। এভাবে কেউ তার সঙ্গে আগে কথা বলেনি। সে সংযত থাকার চেষ্টা করল। অপরিচিত পুরুষের মুখে মধুর কথা বেশি মানায় না। কর্কুত বিনয়ের হাসি দিল। সত্য কথা যদি মধুর হয়ে যায় তাতে আমার দোষ কি? আইবিকে কিছু বলল না, কিন্তু চলে যাওয়ার পরও কথাটা তার কানে বাজতে থাকলো। তারপর থেকে কর্কুত সুযোগ পেলেই তাকে দেখত। কখনো দূর থেকে মাথা নেড়ে সালাম, কখনো বাজারে অযথা মূল্য কমিয়ে দেওয়া, কখনো কারাভানের নারীদের দিয়ে ছোট উপহার পাঠানো। ভুলেও নেবেন না, এটা তো শুধু আতিথেয়তা। আইবিকে প্রথমে নিতে চাইল না, তারপর একদিন নিল, তারপর আরেকদিন। তারপর সে বুঝল সে আসলে শুধু উপহার নিচ্ছে না, নিজের ভেতরের প্রতিরোধও নামিয়ে রাখছে। যে ঘরে আগে শুধু অভাব ছিল সেখানে এখন তুলনার বিষ ঢালল। তুঘ্রিল দিনভর কাজ করে রাতে ঘরে ফিরত, আর আইবিকে অদৃশ্যভাবে মাপত এই মানুষটা আর কর্কুত বেগের মধ্যে পার্থক্য কত। একদিন আইবিকে বলল, আজ কর্কুত বেগের তাঁবু দেখেছি, ওদের একদিনের খাবার খরচে আমাদের ঘর 3 মাস চলবে। তুঘ্রিল ধীরে উত্তর দিল, ধনীদের দিকে তাকিয়ে যদি মানুষ নিজের রিজিককে ঘৃণা করে তবে শান্তি আর থাকে না। আইবিকে এবার সরাসরি আঘাত করল। শান্তি? তুমি কি জানো শান্তি কাকে বলে? যে মেয়ের কাঁধে ছেঁড়া শাল, যার কাছে আগামী শীত ও ভয়, তার মুখে শান্তির কথা ভালো শোনায় না। তুঘ্রিল ক্লান্ত চোখে তাকিয়ে বলল, তুমি কি আমাকে দোষ দিচ্ছ না আমার ভাগ্যকে? আইবিকে জবাব দিল, আমি দোষ দিচ্ছি আমার জীবনকে। এই কথাটা তুঘ্রিলের বুক বিদীর্ণ করল, কারণ একজন পুরুষের জন্য সবচেয়ে বড় কষ্ট তখনই যখন তার স্ত্রী তাকে নয়, তার সঙ্গে কাটানো জীবনকেই অপমান করে। কর্কুত বেগ ছিল ধৈর্যশীল শিকারী। সে জানত সরাসরি টান দিলে সন্দেহ হবে, তাই সে আইবিকের মনে আগে স্বপ্ন ঢোকালো। তোমার মতো নারীর এই ছোট জনপদে মানায় না। তুমি চাইলে কোনিয়াতে থাকতে পারতে, বড় অন্দরমহলে। জীবন শুধু টিকে থাকার নাম নয়, জীবন হলো উপভোগও।
এই কথাগুলো আইবিকের আহত অহংকারে মলমের মতো লাগলো। সে ভাবতে শুরু করলো তুঘরিল তাকে ভালো হতে বাধ্য করছে, আর কর্কুত তাকে প্রাপ্য জীবনের কথা মনে করিয়ে দিচ্ছে। এক সন্ধ্যায় কর্কুত গোপনে তাকে বলল, আমি কয়েকদিনের মধ্যে এখান থেকে চলে যাব, তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। আমি তোমাকে এমন জীবন দেব যেখানে তোমাকে আর কষ্ট গুনতে হবে না। আইবিকের গলা শুকিয়ে গেল। আমি বিবাহিতা। কর্কুত ফিসফিস করে বলল, কাগজের বাঁধন আর হৃদয়ের বন্ধন এক জিনিস নয়। এই কথাটা ছিল বিষ, কিন্তু সেই বিষ তখন আইবিকের কাছে মুক্তির মতো লাগলো। সেই রাত ছিল খুব ঠান্ডা। পাহাড়ি বাতাসে দরজার ফাঁক কেঁপে উঠছিল। তুঘরিল আগুনের পাশে বসে ভাঙা নাল সারাচ্ছিল। আইবিকে অস্বাভাবিক নীরব। হঠাৎ সে বলল, তুঘরিল, আমি এভাবে আর বাঁচতে পারবো না। তুঘরিল মুখ তুলল। কি বলতে চাইছো? আমি এই ঘর ছেড়ে চলে যেতে চাই। এক মুহূর্তের জন্য আগুনের শব্দও যেন থেমে গেল। তুঘরিল ধীরে বলল, কার সঙ্গে? আইবিকে চুপ। এই নীরবতাই ছিল উত্তর। তুঘরিলের আঙুলে ধরা লোহার টুকরো মাটিতে পড়ে গেল। সে অনেকক্ষণ কিছু বলল না। তারপর শুধু জিজ্ঞেস করল, সে কি তোমাকে সম্পদ দেবে? আইবিকে মাথা উঁচু করে বলল, হ্যাঁ। সম্মান? হ্যাঁ। স্থিরতা? আইবিকে এবার একটু থামল। তারপর বলল, তোমার চেয়ে ভালো জীবন দেবে। এই একটা বাক্য একজন স্বামীকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। তুঘরিল চোখ নামিয়ে বলল, তুমি কি কখনো আমাকে ভালোবেসেছিলে? আইবিকে দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো ভেবেছিলাম ভালোবাসি, কিন্তু দারিদ্র্য মানুষকে চোখ খুলে দেয়। তুঘরিলের ঠোঁট কাঁপল। সে চিৎকার করল না, দরজা ভাঙল না, অভিশাপ দিল না, শুধু বলল, যাও, কিন্তু মনে রেখো, যে ঘরকে অবহেলা করে মানুষ বের হয় সেই ঘরে ফিরে আসার মুখ সবার থাকে না। আইবিকে সেদিন রাতেই চলে গেল। কারাভানের সাথে কর্কুত বেগের পাশে। পিছনে রেখে গেল একটি মাটির ঘর, এক বৃদ্ধা শাশুড়ির কান্না, আর এক পুরুষের নীরব ভাঙন। প্রথম কয়েক সপ্তাহ আইবিকের মনে হলো সে ঠিক সিদ্ধান্তই নিয়েছে। কারাভানে ভালো খাবার, উন্নত কাপড়, উজ্জ্বল তাঁবু, দামি সুগন্ধি সব ছিল। কর্কুত তাকে চাঁদ, দুর্লভ রত্ন, ভাগ্যের উপহার এসব বলে ডাকত। কিন্তু মানুষকে চেনা যায় আরামের দিনে নয়, ক্ষমতার জায়গায় গিয়ে। কিছুদিন পর আইবিকে দেখতে পেল কর্কুত বেগ শুধু মসৃণভাষী নয়, হিসেবি। সে কারো কথা মনে রাখে না যদি তার স্বার্থে না লাগে। এক শহর থেকে আরেক শহরে গিয়ে অন্য নারীর দিকেও সে একই দৃষ্টিতে তাকায়। একদিন আইবিকে শুনে ফেলল কর্কুত তার সঙ্গীদের বলছে, এই মেয়েটা সুন্দর কিন্তু আবেগী, কিছুদিন পর নিজেই বোঝা হয়ে যাবে। আইবিকের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল যাকে সে আশ্রয় ভেবেছিল সে আসলে ব্যবসায়ী, মানুষের মনও যার কাছে পণ্যের মতো। সে কর্কুতকে প্রশ্ন করল, তুমি কি আমাকে বিয়ে করবে না? কর্কুত হেসে বলল, বিয়ে? তুমি তো নিজের ঘর ছেড়ে আমার সঙ্গে চলে এসেছো। যে নারী একবার ঘর ছেড়ে যেতে পারে তাকে আমি কিভাবে ঘরের মান দেব? আইবিকের মাথায় যেন বাজ পড়ল। তুমি তো বলেছিলে। অনেক কথা মানুষ বলে আইবিকে হাতুন, সব কথা শপথ হয় না। সেদিনই আইবিকে বুঝল সে স্বামীর দরিদ্র ঘর ছাড়েনি, সে আসলে নিজের সম্মানটাই বিকিয়ে দিয়েছে। এরপর শুরু হলো অপমানের দিন। কর্কুত তাকে আর আগের মতো মূল্য দিত না। কারাভানের নারীরাও তাকে আড়ালে বিদ্রুপ করত। কেউ বলতো ঘর ভাঙা নারী, কেউ বলতো অন্যের বিশ্বাস ভেঙে যে আসে সে কারোর ঘরে আপন হয় না। একদিন কনিয়ার উপকণ্ঠে কারাভান থামলে কর্কুত তাকে জানিয়ে দিল, তুমি এখানেই থাকবে, আমি উত্তর বাজারে যাচ্ছি, ফিরতে সময় লাগবে। আইবিকে বুঝে গেল এটা ফেলে যাওয়ার ভাষা। সে কাঁপা গলায় বলল, আমার যাওয়ার জায়গা নেই। কর্কুত ঠান্ডা স্বরে বলল, তাহলে যাওয়ার আগে সেটা ভাবা উচিত ছিল। কারাভান চলে গেল। ধুলোর মেঘ মিলিয়ে গেলে আইবিকে একা দাঁড়িয়ে রইল। তার হাতে না সম্পদ, না সম্মান, না নিরাপত্তা, শুধু অনুশোচনা। কয়েকদিন সে মানুষের দয়া খেয়ে বেঁচে থাকলো, কখনো রুটি, কখনো শুকনো পানি মেশানো স্যুপ। একসময় তাকে এক বৃদ্ধা দর্জিনীর দোকানে আশ্রয় দেওয়া হলো। সেখানে সে সেলাই শিখতে লাগলো। এই প্রথম জীবনে আইবিকে অনুভব করলো অন্যের রুটির ওপর বাঁচা কত লজ্জার, আর নিজের হাত